আমি আজকে রিভানের ট্রেলের উপর দিয়ে হাঁটতেছি। সো এই ট্রেলটা ইউনিভার্সিটি অফ ভার্জিনিয়ার ভিতরেই পড়ছে। এটা আসলে স্পেসিফিকলি এখানে একটা স্টেডিয়াম আছে খেলার এই পাশে, সেটা হচ্ছে দ্য পার্ক। এখানে টার্ফের একটা স্টেডিয়াম, আসলে খেলার মাঠ। স্টেডিয়াম বললে যেরকম মনে হয় যে এখানে ফর্মাল খেলা হয় এরকম কিছু না, পোলাপানদের প্র্যাকটিসের জন্য। তো টার্ফের একটা ফিল্ড, এটার নাম হচ্ছে দ্য পার্ক। আর এই পাশে আছে হচ্ছে ল ডিপার্টমেন্ট আর বিজনেস ডিপার্টমেন্ট। ল স্কুল আর বিজনেস স্কুলের পাশে এই জায়গায় সুন্দর একটা ট্রেল আছে। ট্রেলটার নাম হচ্ছে রিভানা ট্রেল। তো আমার প্ল্যান হচ্ছে রিভানা ট্রেল দিয়ে কিছুক্ষণ হাঁটা। আমি এর আগেও অনেক আগে এই ট্রেল একবার আসছিলাম, সেটা অনেক আগে, প্রায় আমি যখন এই শার্লসভিল আসি 2021-এ আই গেস, তখন আসছি। আমার সাথে মনে হয় আমার একটা ফ্রেন্ড সুজিত ছিল। সুজিত, সে একটা অবস্থায় এদিক দিয়ে একটা গেছে পথ আর এদিক দিয়ে গেছে একটা পথ। সুজিতকে নিয়ে আসছিলাম, ও নেপাল থেকে আসছে আমাদের ফিজিক্স ডিপার্টমেন্টে। তো এদিকে একটা ছোট একটা ক্রিক গেছে, আমার মনে হয় এটা রিভানা রিভার আই গেস। রিভান আসলে এখানে একটা রিভারের নাম, ওটার উপর বেস করে এই ট্রেলের নামটা করা হয়েছে। তো রিভানা রিভারের উপর দিয়ে যেই ট্রেলটা গেছে সেটাই হচ্ছিল রিভানা ট্রেল। গাছগুলো অনেক সুন্দর, বিশাল বড়। এখানে ট্রেলে একটা জিনিস ভালো যে এরকম অনেক অ্যারো দেওয়া থাকে, অ্যারো দিয়ে যাওয়া যায়। ও এখানে কিছু ইনফরমেশন আছে। RTF মেইন 12 মাইল, 12.7। বাম পাশে গেলে 12.7, ডান পাশে গেলে 8.8। আচ্ছা, বাম পাশে একটা হাইওয়ের একটা এক্সিট আছে, যে লেনার্ডস স্যান্ডরিচ রোড, ওই পর্যন্ত যেতে 1 মাইলের মতো হাঁটতে হবে। ব্যারাক্সে যেতে হলে ডান পাশে 0.2 মাইল, নর্থ গ্রাউন্ডস। আচ্ছা, এরকম মাইলই নেই, অত বেশি এখানে হাঁটা যাবে না। এখন অলমোস্ট সানসেট হয়ে যাবে। আপাতত সবচেয়ে শর্টেস্ট পথটা আজকে নেই, এটা হচ্ছে হলো ব্যারাক্সের এ পর্যন্ত। প্রচুর পোকার ডাক চারপাশে। আসলে এটা হচ্ছে কী স্পেসিফিকলি কী ডাকে সেটা আমি জানি না। পোকা, সাম কাইন্ড অফ পোকাই হবে আসলে, পোকার নাম তো জানি না। বিভিন্ন ধরনের পোকার ডাক, আমি জানি না মাইক্রোফোনে আসতেছি না, বাট প্রচুর পোকার ডাক। এবার হচ্ছিল ক্রিক। ও আমার মনে পড়ছে, আমি মনে হয় আমার ওয়াইফের কাজিন আর হাজব্যান্ডের নিয়ে বোধহয় আসছিলাম। এখন মনে হয়, কারণ ও একটা কথা বলছিল যে বিভাররা নাকি ওদের এই লেভেলে পাওয়ার আছে যে ওরা পানির পথ পর্যন্ত চেঞ্জ করে ফেলতে পারে। কারণ হচ্ছে হলো ওরা মাটি খুঁড়ে 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 এমন একটা অবস্থা তৈরি করবে যে মাটির ওয়াটার ফ্লোর যে ডিরেকশন সেটা পর্যন্ত ওরা চেঞ্জ করে ফেলতে পারে। বিশাল অবস্থা। এই জায়গায় অনেক জায়গার নাম আছে, যে বিভার ড্যাম। আমার মনে হয় এখানেই একটা বোধহয় ড্যামও আছে না, বিভার ড্যাম। যাই হোক, তো আমার যতটুকু মনে পড়ে এই ওয়াটার ফ্লোটা দেখে এই কথাটা বলছিল। এই সময় একটা সুবিধা আছে, একটা অসুবিধাও আছে। মানে এই সামার টাইমে হাঁটা, সামার টাইমে এখানে স্নেক থাকে। আমি যেই হাউজিংয়ে থাকি সেখানে বাসার পাশেই প্রায় সময় সাপ আসে। তবে আমি নিজেও দেখছি একবার সাপ। তবে যে সাপটা আসছিল এর আগে,
সাপটা ভেনামাস না, এটা একটা ভালো জিনিস। তাই বলে কি এখানে ভেনামাস সাপ নাই? আছে। কপারহেড একটা সাপ আছে যেটা ভার্জিনিয়াতে। ভেনামাস এখানে মনে হয় পয়জনাস 2টা সাপ আছে, একটা হচ্ছে হলো কপারহেড, আরেকটা কি আমি জানি না, এই মুহূর্তে নাম মনে পড়তেছে না। আমি জানতাম আসলে নাম মনে পড়তেছে না, বাট কপারহেডটা খুব ভালো পরিমাণ আছে, মোটামুটি আর কি, খুব ভালো না, মোটামুটি পরিমাণ আছে। তো বাসার সামনে যে স্নেক দেখছি এখন পর্যন্ত বা আশপাশে যারা দেখছে তারা কোনোটা ওই কপারহেড দেখেনি, এটা একটা পজিটিভ জিনিস। যেটা দেখছে সেটা মনে হয় র্যাট স্নেক হবে আই গেস। সাপটা কালো ছিল, আর সো আমি জানতে পারছি যে এটা আসলে ক্ষতিকর না। এই জায়গার পথটা অনেক বেশি সরু হয়ে গেছে, সরু হলে একটু সমস্যা। ঝোপঝাড়ের মধ্যে সাপ থাকে, এটা সবচেয়ে বড় সমস্যা। ইউএসএ কয়েকটা জিনিস, প্রত্যেকটা কান্ট্রিতে কিছু জিনিস আছে ভালো, কিছু জিনিস আছে খারাপ। এখন ইউএসএ যে জিনিসটা ভালো যদি কেউ এক্সপ্লোর করতে যায় সেটা হচ্ছে হলো একটা জিনিস দেখছি, প্রচুর ট্রেইল থাকে। ট্রেইলে হাঁটার মতো আপনি যদি চান সকালে অথবা হচ্ছে বিকেলে থেকে মানুষজন একেবারে জঙ্গলের ভিতর দিয়ে এরকম জাস্ট হাঁটার ব্যবস্থা আছে আর কি, এক্সারসাইজ করতে পারে বা হাঁটতে পারে। এই যে এটা যে দেখতে যেরকম জঙ্গল মনে হইতেছে যে আচ্ছা আমি মনে হয় কত দূরে আসছি, আইসা কোথায় জঙ্গলের ভিতরে ঢুকছি, ওটা কিন্তু আসলে এরকম না। বাট হচ্ছে বাসার আমি যেই সাইড থেকে জঙ্গলে ঢুকছি ওটা ওই সাইডে হচ্ছে হলো জঙ্গল বলে কিছুই নেই, এরকম একটা অবস্থা। আচ্ছা এদিকে একটা পথ, এদিকে একটা পথ, আচ্ছা কোথাও যাই। তো ওই জায়গাটা দেখলে কেউ ভাবতেও পারবে না, কারণ হচ্ছে ওখানে ডিপার্টমেন্ট, তারপর চলে খেলার মাঠ, ফিল্ড। ঠিক এটার পাশে যেরকম একটা গহীন একটা জায়গা আছে, এটা বিশ্বাস করতে খুবই কষ্ট হবে। তো এরকম জায়গায় কিছু গহীন জায়গা আছে, মানে সিটির মধ্যেও অনেক সময় এরকম কিছু গহীন জায়গা থাকে যেখানে কিনা যার মধ্যে যে ট্রেল থাকে, ভাবা যায় না। যে অনেক সময় দেখা যায় যে আমরা অনেক জায়গা দিয়ে যাই, যাওয়ার পর দেখি মনে হয় যে ও এর পাশে মনে হয় বিশাল জঙ্গল, আসলে কিছুই না, জাস্ট একটা হেজ, জঙ্গলের একটা হেজ পাশ দিয়ে। ও আচ্ছা বুঝতে পারছি কোন জায়গায়, জাস্ট কিছু গাছপালা হয়তো কিছু জঙ্গলের মতো আছে, কিন্তু ওই পাশে হয়তো বা কোনো বসত বাড়ি আছে, এরকম কিছু একটা জায়গাটা হচ্ছে হলো ব্যারাকস রোড। এখন আবার পিছনের দিকে ফিরতেছে, খুব বেশি একটা পথ না, 0.2 মাইল হাঁটাই যায় এই পর্যন্ত। ব্যাক করার পর আমি জানি না অপোজিটে যে ট্রেলটা গেছে সেখানে যাবো কিনা আর কি, কারণ এটা অনেক বড়, এটা একটি বড় সমস্যা। আচ্ছা এটা কোন দিক পর্যন্ত যায়? মাছ। আচ্ছা একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে এই ছোটো অনেক সময় খুবই ছোট একটা পানির চ্যানেল যায় অথবা ওয়াটার ফ্লো যায়, সেটার ওরা এদেশে রিভার বলে, অনেক সময় ক্রিকও বলে। আর অন্য এটা ক্রিক নাকি রিভার কী নাম হবে, কিন্তু এই জিনিসটা খুবই কনফিউজিং। আমাদের দেশে যেমন আমরা রিভার বলতে বুঝি যে বিশাল বড় এই পাশ থেকে ওই পাশ কিছু দেখা যায় না, প্রথমে এরকমই এক্সপেকটেশন থাকতো। যখন আমি সাউথ ক্যারোলাইনা ছিলাম তখন একটা নদী ছিল, নাম ছিল কঙ্গারি নদী। তো দেখা গেছে যে আমি ইউনিভার্সিটি অফ সাউথ ক্যারোলাইনা যখন পড়তাম, আসলে আমি ওখানে 1 বছর ছিলাম মাত্র, তো বাসা থেকে যখন সাউথ ক্যারোলাইনা ইউনিভার্সিটি আমার ক্যাম্পাসে যাওয়া লাগতো, তখন ওই নদীর উপর একটা ব্রিজ আছে, ব্রিজটা পার হইতে হতো। এটা তেমন কিছু না, যেমন ধরুন আপনার বাসার সামনে ধানমন্ডি লেক যেরকম একটা, ওইরকম আর কি, আমি যদি খুব বেশি একটু বলি। তো ধানমন্ডি লেকে এই পাশের মানুষ তো ধানমন্ডি লেক পার হয়ে তো ওই পাশে অনেক কাজই তো যায়, ওই ব্রিজ পার হয়ে আপনার ধরেন গ্রোসারি করতেও যে হাবি যেখানে ওইরকম কিছু একটা। তো ব্যাপারটা অনেকটা ইন্টারেস্টিং যে নদী পার হয়ে আমি
পড়ালেখা করতে যাচ্ছি। কিন্তু ওটা তেমন কোনো ওই লেকের মতোই, কিন্তু ওটা নদী। নদী হইতে গেলে কী কী বৈশিষ্ট্য লাগে সেটা আমার জানা নাই, কিন্তু যেটা বোঝা গেছে মনে হয় লম্বায় অনেক বড় হইতে হবে, এরকম কিছু একটা হতে হবে। যে অনেক সময় দেখা গেছে এখানে আমি দেখছি যে পন্ড অথবা লেক আছে, লেকগুলোর অনেক বেশি প্রশস্ত নদী থেকে, কিন্তু তারপরেও ওটা লেক। কারণ হচ্ছে প্রথম কথা, আমি যদি ভুল না করে থাকি, লেক হয়তো বা ম্যানমেড, আমি জানি না, অথবা ম্যানমেড নাও হতে পারে। বাট দ্য থিং ইজ, সাধারণত প্রশস্ততায় হয়তো বা লেক অনেক বড়, নদী হয়তো অনেক ছোট হতে পারে, কিন্তু লেন্থের দিক থেকে যেটুকু বুঝতে পারছি যে নদী হওয়ার জন্য অনেক বড় হইলে সেটাকে হয়তো বা এই দেশের নদী বলে, অনেকটা এরকম। কারণ যতগুলো নদী অনেকটা ম্যাপে আমি দেখছিলাম যে নদীগুলো যথেষ্ট বড়, লেন্থের দিক থেকে অনেক বড়। এই ধরনের ট্রেলে হাঁটলে প্রায় সময় কেউ না কেউ দেখা যায় যারা হাঁটতেছে, বাট আজকে খুব একটা দেখতেছি না। অবশ্য আমি হাঁটছি অনেক কম। 0.2 মাইলের এই ট্রেলে মনে হয় না কেউ হাঁটার জন্য খুব একটা ইন্টারেস্টেড থাকবে। যদি আমি ওই পাশে যাইতাম অন্য সাইড দিয়ে, যেটা হয়তো বা ওদিকে আমি আরও লোক পাইতাম, আই গেস। এখানে পানির ফ্লোরটা শব্দ পাওয়া যাচ্ছে এখানে। যাই হোক, এখানে বিভিন্ন ধরনের গাছ আছে। গাছগুলা আই ডোন্ট নো, নাম জানি না। আমাদের দেশে যেমন, আমি যদি ভুল না করে থাকি, কড়ই গাছ সবচেয়ে বেশি দেখা যায়। কড়ই গাছের পরিমাণ অনেক বেশি আমার কাছে মনে হয়। যেখানে সেখানে হয়ে থাকে বড় গাছের মধ্যে কড়ই গাছ, কিন্তু এটাও কোনো একটা গাছ। গাছের নাম সম্পর্কে আমার গাছের নাম সম্পর্কে আমার খুব একটা ধারণা নাই, জাত, নাম, টাইপ। আগের পজিশনে চলে আসলাম, মাত্র 0.2 মাইল, 0.4 মাইল, 0.4 মাইল। বামে গেলে 1 মাইল পর্যন্ত যাওয়া যাবে, আর যদি একেবারে চাই 13 মাইলও হাঁটা যায়। বাট এই মুহূর্তে অত বেশি হাঁটা যাবে না, যাই তারপর কিছুক্ষণ যতক্ষণ হাঁটা যায় যাই, ভালো না লাগলে আবার ফেরত চলে আসবো। তো ওটা মাথা রাখতে হবে যে কখন অন্ধকার হয়ে যায়, হঠাৎ করে অন্ধকার হয়ে গেলে তখন আবার সমস্যা। আমেরিকা আসার আগে সবার একটা, আমার যেমন একটা কমন ধারণা ছিল, এবং ওই ধারণাটা মোরাললেস সবারই একটা কমন ধারণা, সেটা হচ্ছে আমেরিকা মানে হচ্ছে হাই রাইজ বিল্ডিং, সব জায়গায় হাই রাইজ বিল্ডিং আছে, দেশে যে নাই ব্যাপারটা তা না। কিন্তু কথা হচ্ছে কান্ট্রিটা অনেক বড়, বিশাল বড়, অ্যান্ড কান্ট্রির সব জায়গার ইকোনমিক সিস্টেম একরকম থাকে না, ইকোনমিক কন্ডিশন একরকম থাকে না। শুধুমাত্র কিছু স্পেসিফিক পয়েন্টে আপনার ইকোনমিক কন্ডিশন অনেক ভালো থাকে, এবং সেটা দিয়ে হচ্ছিলো দেখা গেছে ওই পুরো স্টেট খুব ভালো চলে, অথবা ওই সিটি ভালো চলে। ব্যাপারটা অনেকটা এরকম। আপনি কোনো সময়
যে কোনো জায়গায় হোমোজিনিয়াস জিনিস পাওয়া সম্ভব না ফ্রি মার্কেটে, এটা টাফ। তো নিউ ইয়র্ক মানে হচ্ছিলো, সরি ইউএস মানে হচ্ছিলো নিউ ইয়র্কে বড় বড় বিল্ডিং, যেরকম একটা ধারণা ছিল, আমার মানে এখন সবাই বুঝে এটা। আমার এখানে এত লেকচারিং দেওয়ার কিছু নাই, বাট আই এম জাস্ট সেইং সেই জিনিসটা আসার পর কাটছে। এবং আমি যখন, আমার মনে আছে আমি যখন আসছি, আমার রিসিভ করছে ফ্রেন্ড, আসলে ওর সাথে আগে পরিচয় ছিল না, বাট ও আমার সেম ব্যাচের। তো যারা এখানে আসে প্রত্যেকেই দেখা গেছে যে কারো না কারো হেল্প নেয় আসার আগে। ওই যে ইউনিভার্সিটিতে আসতেছে বা যেখানে আসতেছে ওইখানে বাঙালি কেউ আগে থেকে আসে কিনা কন্ট্যাক্ট করে আসার চেষ্টা করে। তো দেখা গেছে যে এরকম ফেসবুক গ্রুপ আছে, অনেক কিছু আছে, এখন সবাই জানে এগুলো। যে ও আমাকে চিনছে শুধুমাত্র আমি এখানে আসবো বলে, ওইটার পরিপ্রেক্ষিতে চিনছে, বাট এমন না যে আগে থেকে তোমার ফ্রেন্ড। এটা শব্দ হলো কি গেল আল্লাহ জানে, যে পাতাগুলো নড়তেছে। এখানে হরিণ আছে অনেক, হরিণ আছে ভালো, অন্য সব জিনিস না থাকলেই হয়, বেয়ার না থাকলেই হয়, ভাল্লুক টাল্লুক। এদেশে ভাল্লুকও থাকে জঙ্গলে, একটা সমস্যা। কিন্তু আই গেস এই জঙ্গলে বেয়ার থাকার কথা না, কে জানে। এই ডান পাশের শোষো শব্দ হচ্ছে, এটা ছিল গাড়ি শব্দ। আমি যেটা বলতেছিলাম যে গহীন জঙ্গল, কিন্তু পাশে দেখা গেছে যে বিশাল চওড়া হাইওয়ে রাস্তা চলে গেছে পাশ দিয়ে। যাই হোক, যেটা বলতেছিলাম, তো ওই আমার ফ্রেন্ড, ও আমাকে প্রচুর হেল্প করছিল আর কি। ওর বাসায় আমি ছিলাম, আমি বাসাও ঠিক করিনি, আমি আসছি। কারণ সাধারণত আমার মনে হয় না আমি আর কাউকে এরকম দেখছি যে বাসা ঠিক না করে আসতে। বরঞ্চ ওই আমার উল্টা বলছে যে তোমার বাসার পাওয়াটা খুব ঝামেলা হয়ে যেতেছে, তুমি এক কাজ করো, তুমি চলে আসো, চলে আমার বাসায় থাইকো, পরে খুঁজে রয়ে যেতে পারো, তুমি নশা যাও। ও আমার এই এতদিন যে ছিলাম আমার বাসায়, আমার কোনো প্রকার কোনো বাসা ভাড়া চার্জ করা বা কোনো কিছুই না, তো কিছুই করে। তো যথেষ্ট পরিমাণে হেল্প করছে। সাধারণত এই ধরনের মানুষ যে নাই তা না, বাট খুব রেয়ার, খুবই রেয়ার। এখন আমার যদি খুব বেস্ট ফ্রেন্ড বা ক্লোজ কোনো ফ্রেন্ড যে বাংলাদেশ থেকে আসে, আমি তার জন্য হয়তো এরকমটা করবো। আর অপরিচিত কেউ হইলে তার জন্য আমি হেল্প করবো। কিন্তু আমার বাসায় যতদিন বাসা না পাচ্ছে ততদিন পর্যন্ত আমার বাসা আনলিমিটেড থাকার জায়গা করে দেবো, এরকমটা হয়তো আমি করবো না। এরকমটা আমার পক্ষে সম্ভব না, এই মুহূর্তে সম্ভব না। আরও অনেক কারণে, আমার এখন ফ্যামিলিও আছে। ওই জায়গার ভিউটা খুবই সুন্দর। তো সেটা হয়তো বা এই মুহূর্তে আমি নিজেও করবো না। আই থিঙ্ক আমার ব্যাক করা উচিত, কারণ অন্ধকার হয়ে যেতেছে। যে কোনো সময় সূর্য পড়ে গেলে এই জায়গায় হাঁটা অনেক কষ্টকর হয়ে যাবে। তখন ইটস বেটার টু গো ব্যাক অ্যাজ সুন অ্যাজ পসিবল। ইভেন ব্যাক করে যাইতেও সময় লাগবে, হয়তো বা কোনো আরেকদিন আগে ভাগে আসার চেষ্টা করবো। আগে ভাগে আসলে তাহলে হয়তো বা পুরো একটা ট্রেল কাভার দেওয়া যাবে।
রাস্তার এই পাশ থেকে এ পর্যন্ত জঙ্গল ঠিক যে কতটুকু, কারণ আমি যতটুকু জানি ঠিক এই পাশেই খুব বেশি জঙ্গল হওয়ার কথা না। কারণ হচ্ছে আমি যে পাশ থেকে আসছি ওদিকটা ছিল ইউএর ক্যাম্পাস। সো এখান থেকে যতটা গহীন জঙ্গল দেখা যাচ্ছে এটা হয়তো বা এখান থেকে দৈর্ঘ্যের দিক দিয়ে এত বেশি না। এই দিক দিয়ে তো হাঁটার রাস্তা নেই যে আমি হাইটা গিয়ে বুঝতে পারবো, বাট আমার মনে হয় না এটা এই জঙ্গলে প্রশস্ততা অত বেশি হবে। সাধারণত কাজের মাঝখানে যখন খুব এক্সজশন কাজ করে তখন বের হয়ে এরকম ট্রেলে হাঁটতে ভালোই লাগে, খুব একটা খারাপ লাগে না। তো দেখা যায় যে যারা একটু রিসার্চের কাজ করে, সাধারণত আমরা বাঙালিরা এখানে যারা আসছি অনেকেই মাস্টার্স পিএইচডির জন্য আসা। তো মাস্টার্স পিএইচডির জন্য আসতে হলে রিসার্চে বিশাল পরিমাণে একটা সময় দিতে হয়, কারণ সেলফ ফান্ডিংয়ে অনেকে আসে, আমি বলতেছি না আসে না, অনেকে আসে, বাট অনেকে হয়তো আন্ডারগ্রেডে আসে অথবা এমবিএতে আসে, কিন্তু তাদের সংখ্যা খুব অল্প যারা কিনা রিসার্চ ফান্ডিং অথবা টিচিং ফান্ডিং আসতেছে অথবা ইউনিভার্সিটির ফান্ডিং, আমি মিন তাদের সংখ্যাই বেশি স্টুডেন্টদের মধ্যে। তা দেখা গেছে যে ফান্ডিংয়ের পারপাস ফুলফিল করার জন্য অনেক কাজের চাপ থাকে, নিজের পড়ালেখার পাশাপাশি অন্যান্য কাজ। তো ওগুলো আসলে পড়ালেখারই অংশ, কিন্তু প্রচুর কাজের চাপের মাঝখানেও এক্সজশন কাজ করে। দেখা যায় যে প্রায় সময় চোখ টায়ার্ড হয়ে যায়, অথবা খুব একটা কাজে অনেক সময় মাথা হ্যাং হয়ে যায় আর কি। আপনি বেশিক্ষণ কাজ করলে তখন দেখা যায় যে আপনি খুব একটা মনোযোগ দিতে পারতেছেন না, তখন উচিত আসলে একটু বের হয়ে হেঁটে আসা। তো সবসময় আসলে ওটাও হয় না, দেখা যায় কাজের চাপ থেকে আচ্ছা এই কাজটা শেষ করে হয়তো যাবো, হেঁটে আসবো বা কিছু একটা, অনেক সময় সেটা হয় না। আগে আমি এই কাজগুলো প্রচুর করতাম, যেটা বলা যায় যে শরীরের উপর আর কি অনেক বেশি চাপ দিতাম। মানে ওটা শরীরের উপর যে চাপ যে পড়তো সেটা তো বোঝা যায় না, সেটা তো আসলে মানসিক আর শারীরিক যে একটা কানেকশন আছে সেটা বুঝতেও মানুষের অনেক সময় লাগে, যে আপনার যে মানসিক চাপ পড়লে যে শরীরের উপরে চাপটা পড়ে, ওটা অনেকটা ওইরকম। আচ্ছা, অলমোস্ট চলে আসছি। তো এখন চেষ্টা করি যে অ্যাটলিস্ট বিকালবেলা কিছুক্ষণ হেঁটে আসার। অনেক অন্ধকার হয়ে গেছে। আচ্ছা দেখাই, এই যে এই পাশ থেকে তো ডান পাশ থেকে হাঁটে আসলাম, এখন হাঁটতে হাঁটতে যদি ইউনিভার্সিটির দিকে উঠি, এটা আসলে ইউনিভার্সিটি তো অনেক বড় একটা অংশ। এই পাশটা হচ্ছে হলো ইউভিএ, ইউনিভার্সিটি অফ ভার্জিনিয়ার একটা অংশ মাত্র হচ্ছে। ট্রেল থেকে বের হইলাম, যখন বলতেছিলাম যে থিকনেস বেশি হবে না, সেটা আসলে এই পাশ, ডান পাশটা, কারণ আমি ডান পাশ দিয়ে এই বরাবর হাইটা চলে গেছিলাম। তো ওই পাশ থেকে এ পর্যন্ত খুব একটা বেশি হওয়ার কথা ছিল না। এটা হচ্ছে পার্কিং লট, আর এই যে একটা বাসা দেখা যাইতেছে, মানে বাসা না, এটা আসলে একটা অফিস রুম। এই অফিস রুমের পিছনে হচ্ছে ওটা, হ্যাঁ এটা অফিস রুম, আসলে পিছনে হচ্ছে গিয়ে
field, the Parkville field. এই হচ্ছে গিয়ে জঙ্গল। এই যে অনেকেই খেলে টেলে বের হয়েছে ওইখান থেকে। আমরাও খেলি, সপ্তাহে অ্যাটলিস্ট একদিন খেলা হয় সকার এখানে, মাঝে মাঝে 2বারের মতো খেলা হয়। আমি সপ্তাহে একবার প্রতি স্যাটারডে ফিজিক্স ডিপার্টমেন্টের সাথে খেলা হয়। আরও অন্য কোনো একটা দিন হয়তো বা আমাদের বাঙালি যে গ্রুপ আছে এখানে, বাংলাদেশি যারা আছে তাদের সাথে খেলা হয়। আচ্ছা, এদিকে আমার একটা ছোটো ভাই থাকার কথা। ও প্রত্যেক দিন আসে একাই, ওর ফ্যামিলি নিয়ে আসে অবশ্য। ও একটা ফুটবল নিয়ে আসে আর একা আসে, বল নিয়ে একটু লাত্থালাত্থি করে। এই বল নিয়ে লাত্থালাত্থি করার কারণ হইতেছে ওর পা আগে ভেঙে গেছিলো। এখন প্রায় 1 বছরের মতো হয়েছে ওর পা যে ভাঙছে। এখন চেষ্টা করে একটু প্র্যাকটিস করার জন্য, মানে প্র্যাকটিস মানে এই যে এটা ছিল মাঠ, মানুষ এদিকে আশপাশে হাঁটেও। তো এখনও আসে হচ্ছে অনেকটা পায়ের স্ট্রেংথ রিকভার করার জন্য। তো ডাক্তার ওকে বলছে এখন একটু হাঁটাহাঁটি করতে বা একটু পায়ের উপর স্ট্রেংথ ফিরে আনার জন্য, যে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি করতে। তো একটু ফুটবল একটু খেলে মাঝে মাঝে। যাই হোক, ইনশাল্লাহ আবার দেখা হবে পরবর্তীতে কোনো এক ভিডিওতে।